আমরা করব জয়ের আজকের পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি সৈয়দা আজু আহমেদ ইকরা। প্রতি পর্বের মতো এ পর্বের শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু কিশোররা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। 25শে ডিসেম্বর পালিত হল খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। সালের জানুয়ারিতেই নতুন বই হাতে পাবে না শিক্ষার্থীরা, তবে এনসিটিভি ওয়েবসাইটে পিডিএফ আকারে থাকছে সকল বই। এবারে বিস্তারিত। জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের প্রতিটি দেশকে চিন্তিত করে তুলছে। এর প্রভাবে গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি পেয়ে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি নানা ধরনের রোগবালাই বাড়ছে, যার ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু কিশোররা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে বেশি বেশি বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। ষড়ঋতুর দেশ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন ঋতুর পার্থক্য বোঝা মুশকিল। সমস্যাটা বৈশ্বিক হলেও ব্যাপক আকার ধারণ করেছে বাংলাদেশেও, যার ফলে শিশু কিশোররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিতভাবে গাছ কাটা, নদীনালা খালবিল ভরাট ও দখল, ইটভাটা, কলকারখানার কালো ধোঁয়া পরিবেশ পরিস্থিতির অবনতি করেছে। যে 20 বছর বা 25 বছরের যে একটা গাছ আমরা কেটে ফেলি, আমি যদি 3টা না 10টাও লাগাই, ওই ফল পেতে তো আমার আরও 20 বছর অপেক্ষা করতে হবে। ঢাকা যেমন দেখা যাচ্ছে প্রতিটা আইল্যান্ডে গাছ কেটে আমরা শেষ করছি। যতগুলো পার্ক আছে পার্কগুলোকে আমরা গাছ কেটে, যেমন আমরা যদি পান্থকুঞ্জের কথা বলি, পান্থকুঞ্জের একটা বিরাট অংশ সিটি কর্পোরেশন তার সেকেন্ডারি স্টেশনের জন্য নিয়ে এবং পুরা পার্কটাকে ধ্বংস করে দিল। সেখানে প্রচুর গাছপালা ছিল। শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে নদী, খাল, বিল এগুলি সব শুকিয়ে যাচ্ছে, যাওয়ার ফলে আমরা আমাদের সব ভূগর্ভের পানি ব্যবহার করতেছি এবং আমাদের ভূগর্ভের পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে। এর ফলে অদূর ভবিষ্যতে এ দেশের একটা অংশ তলিয়ে যেতে পারে বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তরের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনের প্রভাব যত ঘনীভূত হবে তত আমাদের কৃষির উপরে বিরূপ প্রভাব পড়বে। এখনই কিন্তু আমাদের দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে খুলনা অঞ্চলে, বাগেরহাট, সাতক্ষীরা, সেখানে কিন্তু লবণ পানির জন্য চাষাবাদ বিঘ্নিত হচ্ছে। আমার বরেন্দ্র এলাকায়ও কিন্তু পানির জন্য চাষাবাদ বিঘ্নিত হচ্ছে। তা আমার যদি কয়েকটা ডিস্ট্রিক্টে যদি ঠিকমতো চাষাবাদ না করতে পারি, তাহলে তো আমার অনেক খাদ্য সংকট হবে। এদিকে খাদ্য সংকটকে আমি যদি মোকাবেলা করার জন্য আমরা ইরিবোরোতে গেছি, কিন্তু ইরিবোরো করে গিয়ে আবার আমার ভূগর্ভের পানি আমি সব শেষ করে ফেলছি। ইরিবোরো করতে গিয়ে প্রচুর সার কীটনাশক ব্যবহার করছি, এদিকে পরিবেশ শেষ করে দিচ্ছি। তাই আমাদেরকে আসলে প্রকৃতির সঙ্গে মিলিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা সবগুলো মিলিয়ে কিন্তু আমাদেরকে আসলে চলতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বিরাট ঝুঁকি পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপরও। শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এই সংখ্যাটা দিনে দিনে বাড়ছে। দূষিত পরিবেশে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীও বেশি। ফুড সিকিউরিটিটা আসলে হ্যাম্পার হচ্ছে, ফলে আলটিমেটলি কি হচ্ছে, অপুষ্টিতে ভুগছে বাচ্চারা, ভুগছে বড় মানুষ, ভুগছে গর্ভবতী মায়েরা, ভুগছে। এছাড়া হচ্ছে যে এই বৃষ্টির তারতম্যের জন্য আমাদের হচ্ছে কীটপতঙ্গ বাহিত যেসব রোগ, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, কালাজ্বর, এই রোগগুলোর প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে। এছাড়া পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, এগুলোরও কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে। এছাড়া হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের পরিবেশের অ্যালার্জেনের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেজন্য শ্বাসতন্ত্রের প্রদাহ, অ্যাজমা, অ্যালার্জিজনিত রোগগুলো, এগুলোর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও হচ্ছে যে যখন আমাদের এই ধরনের বন্যা, খরা বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মানুষ বাস্তুহারা হয়ে যাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, এই জিনিসগুলো থেকে আসলে মানুষের দীর্ঘমেয়াদী শারীরিক অসুবিধা দেখা দিচ্ছে, যেমন মানসিক স্বাস্থ্য হ্যাম্পার হচ্ছে, মানসিক কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো বেড়ে যাচ্ছে, সেটা শিশুদের ক্ষেত্রেও হচ্ছে। সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে বেশি বেশি বৃক্ষরোপণ এবং পরিকল্পিত নগরায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিটি মানুষের উপরই প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে, যার ফলে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। বর্তমানে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে একটি বৈশ্বিক মহামারী চলছে, যার ফলে গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি পেয়ে বৈশ্বিক উষ্ণায়নের মতো ঘটনা আরও বাড়ছে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
গত 25 ডিসেম্বর ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ছোট থেকে বৃদ্ধ, ধনী, গরিব সকলের উপস্থিতিতে সেদিন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় চার্চগুলোতে। খ্রিস্ট ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ, উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। বিস্তারিত দেখুন আফরিন আক্তার রিপোর্টে। পুনর্জন্ম, নতুন শুরু, ক্ষমতাশীলতা, শান্তি ও ঈশ্বর এবং মানবজাতির মধ্যে সম্পর্কের নবায়ন উদযাপনের উৎসব বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে ফিলিস্তিনের বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে সারা দেশে খ্রিস্ট ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জাগুলোকে নতুন আঙ্গিকে সাজানো হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর এ ধরায় আগমন ঘটেছিল। এই যে আমরা সম্মিলিতভাবে প্রার্থনা করেছি, তাহলে আমরা প্রার্থনা করেছি সারা বিশ্বের জন্য, বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা করেছি। আজকে আমাদের সকল ভক্ত বিশেষদের প্রার্থনা ছিল যেন সারা বিশ্বের জন্য সেই শান্তির সুবাতাস যেন প্রবাহিত হয়। বাবা মায়ের হাত ধরে শিশুদের উপস্থিতি লক্ষ্য করা যায় বেশ। এই শুভ দিনে তারা নিজের পরিবার সহ দেশের জন্য যিশুর কাছে প্রার্থনা করেছে। ক্রিসমাস আবার চলে আসছে, কেমন লাগছে তোমার? অনেক খুশি লাগতেছে। কার সাথে এসেছো? কার সাথে এসেছো? আমি আমার মার সাথে আসছি আর আমার কাজিনের সাথে আসছি। সবার জন্য প্রে করো নাই? হ্যাঁ, সবার জন্য প্রে করছি। কি কি প্রে করেছো? আমি সবাইয়ের সাথে প্রে করছি যে সবাই ভালো থাকে, অসুস্থ যেন না হয়, এগুলাই। পড়াশোনা নিয়ে প্রে করো নাই? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা ভালো, ওটা নিয়ে প্রে করছি। আর কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে। কার সাথে এসেছো? বাবা আর মার সাথে। কি প্রার্থনা করেছো? আমি যেন বড় হই, আমি একজন পাইলট হতে চাই, আমি বেশি বেশি করে পড়াশোনা করতে চাই। বড়দিনকে ঘিরে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে আয়োজিত হয় জমকালো আয়োজনের, যেখানে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। I came here because of my little brother. Like, it's a good environment for kids because it's like a kids carnival for Christmas. They can enjoy themselves here and there's multiple activities to do. এখানে আসছি খেলার জন্য। কি কি খেললে? খেললাম, ওই রাইডটা খেললাম, তারপর ওই যে প্লেনে উঠলাম, অনেক কিছুতেই উঠলাম। কার সাথে এসেছো? আমার বাসায় যারা যারা থাকে তাদের সঙ্গে আসছি। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো। স্যান্টাকে দেখেছো? ছিল বিভিন্ন রাইড, ম্যাজিক শো, পাপেট শো সহ মজার মজার খেলা ও কর্মসূচি। যীশু খ্রিস্টের জন্মদিন আজ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, যা সারা দেশে নানা আনুষ্ঠানিকতা ও আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই দিনে সকল সহিংসতা ভুলে গিয়ে সবার মধ্যে গড়ে উঠবে কল্যাণের চেতনা ও ভালোবাসা। তবেই তো গড়বে কাঙ্ক্ষিত সেই মানবতার পৃথিবী। বড়দিনে সেই প্রত্যাশায় আমরা সকলে। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। 2025 সালে জানুয়ারিতে নতুন বই হাতে পাবে না শিক্ষার্থীরা, কিন্তু এনসিটিভি ওয়েবসাইটে পিডিএফ আকারে 1 জানুয়ারি দেয়া হবে সকল বই। এবার বেশ কিছু বইয়ে পরিবর্তন থাকায় কিছুটা সময় লাগতে পারে বই দিতে। এবার বইয়ের কাগজের মান উন্নয়নে বিশেষভাবে জোর দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। প্রতি বছর 1 জানুয়ারিতে বই উৎসব হলেও এবছর বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। এনসিটিভির তথ্য অনুযায়ী 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট 37 কোটি 64 লাখ পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকের বই 9 কোটি 21 লাখ। তবে এবার জুলাই আগস্ট বিপ্লবের কারণে 1 জানুয়ারিতে মাধ্যমিকের সকল বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সক্ষম হবে না বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাথমিক শ্রেণীর সকল বই ইবতেদায়ী সহ এমনকি ক্ষুদ্র নিগোষ্ঠীর বই সহ আমরা এই বই ডিসেম্বরের 31 তারিখে আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে, জেলা উপজেলায় আমরা পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করছি। অন্যদিকে মাধ্যমিকের ক্ষেত্রে আমরা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বই আমরা 31 ডিসেম্বরের মধ্যে পৌঁছানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি এরপরে আবার
1 থেকে 10 তারিখের মধ্যে আমরা মাধ্যমিকের আরও 5টি বই আমরা দেওয়ার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং বাকি সকল বই জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে মাধ্যমিকের বইগুলো আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি। তিনি আরও বলেন, সঠিক সময় শিক্ষার্থীরা বই হাতে না পেলেও এনসিটিবির ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ ডাউনলোড করে খুব সহজেই সকলে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আমাদের বইগুলো তো পিডিএফ আকারে আমাদের এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া হয়ে থাকে এবং এটা 31শে ডিসেম্বর আমরা এই বইগুলি আমরা আপলোড করে রাখব প্রতি বছরের নেই। এবারও যখন আমরা রাখবো তখন কিন্তু তার আরেকটা সুযোগ তৈরি হয়ে গেল, বইগুলো কিন্তু সেখান থেকেও সে নামিয়ে নিতে পারবে অথবা শিক্ষকরা সেখান থেকে ওই বই ধরে তারা কিন্তু শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন। এবছর বই ছাপানোর নির্দেশনা দেরিতে আসায় ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানায় প্রকাশক। প্রাইমারিটা আশা করছি জানুয়ারি 10 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, আর সেকেন্ডারিটা শুরু হয়েছে ডিসেম্বরে, তো আমরা ওয়ার্ক অর্ডারই পেয়েছি ডিসেম্বরে, তো ডিসেম্বরে পেয়েছি, এটা হয়তো জানুয়ারি পুরো মাসটা লেগে যাবে। নতুন বছর শুরু হতে আর মাত্র 3 দিন বাকি থাকলেও এখনও শেষ হয়নি বই ছাপানোর কাজ। তবে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে সকল বই পৌঁছানোর আশ্বাস দিয়েছেন এনসিটিবি। এছাড়াও পূর্ববর্তী বছরের ন্যায় এবছর বইয়ের মান উন্নয়নে বিশেষভাবে নজর রাখছে সংশ্লিষ্টরা। সৈয়দা আজহামেদ ইকরা, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শিক্ষা গ্রহণ সকলের মৌলিক অধিকার হলেও এখনও কুসংস্কার ও অভিভাবকদের অজ্ঞতা ও অবকাঠামোগত ঘাটতির কারণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আনুষ্ঠানিক শিক্ষা নিতে পারছে না। এক তথ্য মতে প্রায় 60% প্রতিবন্ধী শিশু স্কুলে যায় না। বিশেষ স্কুল বাড়ানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপযোগী করার মত বিশেষজ্ঞদের। বিস্তারিত দেখুন ফারিয়া আক্তারের রিপোর্টে। দেখতে আর 10 জন কিশোরের মতন হলেও বিশেষ চাহিদা সম্পন্ন আফ্রিদি। সমাজে মানুষের বাঁকা দৃষ্টিভঙ্গির কারণে সাধারণ বিদ্যালয়ে জায়গা হয়নি তার। সন্তানের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে ভর্তি করেন বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে। তোমার নাম কি ভাইয়া? আফ্রিদি আমিন চৌধুরী। কোন ক্লাসে পড়ো? ডিগ্রি। তোর পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনা ভালো লাগে। প্রথমে তো স্পেশাল স্কুলে ছিল, স্পেশাল স্কুলের পুরো কোর্সটা করার পর ওরাই বললো যে আপনাকে ওকে নর্মাল স্কুলে নিতে পারেন। পরে একটা নর্মাল স্কুলে নিলাম, ওরা বলে যে আমাদের এখানে অ্যালাউ নেই। আমি যে টিচার, এটা তো প্রাইমারি মিনিস্টারি ল করে দিচ্ছে যে 30% এই স্পেশাল বাচ্চা থাকতে পারবে। তো অনেক বলে ঢুকাল ভর্তি করলো, কিন্তু একদম কোনো রকম কোঅপারেশন পেতাম না। বরঞ্চ ওই স্কুলে, ওই স্পেশাল স্কুলে যে ইয়েটা ছিল, ওর যে লেভেলটা ছিল, ওই লেভেলটা ডেটোরেট করে যেত। এত জঘন্য অবস্থা হয়ে গেল। পরে আমি আবার আরেকটা স্পেশাল স্কুলে যে যোগাযোগ করলাম, পরে বলে যে আপনি বরঞ্চ প্রয়াসে দেন, তখন ওকে প্রয়াসে আমি দিলাম। পরে ওইখান থেকে পিএসসি, জিএসসি, ম্যাট্রিক, ইন্টার পাস করলো আর কি। সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না রুশাদকে, এই ভাবনা থেকে ভর্তি করা হয় বিশেষ স্কুলে। সমাজের বাঁকা চোখের অজানা ভয়ে স্কুলে যেতে চায় না তারা। নর্মাল স্কুলে ধরেন আপনার এখানে 30 জন শিশু আছে, তার মধ্যে 2-1 জন যদি আমার শিশুর মতো থাকে, তাদেরকে তো ওই শিশুরাও ঠিক স্বাভাবিকভাবে হয়তো মেনে নিতে পারবে না। আর শিক্ষকদেরও তো এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নাই, তারা সাধারণ শিশুদের ব্যাপারে তারা পারদর্শী। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই ধরনের শিশুদের জন্য এই বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল আরও বেশি হওয়া দরকার এবং ওই নর্মাল স্কুলের কোর্সগুলো এখানে আনা দরকার। তাদের মধ্যে বেশিরভাগ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোররা সমাজের মানুষের কথা, স্কুলের অবকাঠামো ও কুসংস্কার সহ নানা কারণে আনুষ্ঠানিক শিক্ষা নিতে পারছে না। আসলে ওই সমস্যাটা কখনো পড়ি নাই। আর এমনি অনেক সময় আত্মীয় স্বজনের বাসায় গেলেও তারা ঠিক ওইভাবে কোনো সময় বিরক্তিভাব প্রকাশ করে নাই। পরিবর্তন তো অবশ্যই দরকার, কারণ আমাদের এখানে তো অনেক শিক্ষিত মা বাবাই, আমি তো আমার আত্মীয় স্বজনের কাছে এটা এস্টাবলিশ করতে তো আমার অনেক দিন লেগে গেছে। ইউনিসেফ, বিবিএস সহ কিছু সংস্থার তথ্য মতে বাংলাদেশের 60% প্রতিবন্ধী শিশুরা স্কুলে যায় না। বিশেষজ্ঞরা বলছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সংখ্যার তুলনায় বিশেষ স্কুলের সংখ্যা কম। তবে স্কুলের সংখ্যা বাড়ালেই হবে না, প্রাথমিক ও মাধ্যমিকের স্কুলগুলোকে এই শিশুদের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা যদি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, স্কুলগুলো কেমন, তখন একটা কথাই শুধু বলা হয় যে স্কুলে র্যাম করা হয়েছে।
তো র্যাম্পটা কতটুকু করলে একটা হুইল চেয়ার নিয়ে একটা বাচ্চা উঠতে পারবে সেটা কিন্তু ওইখানে সেই মেজারমেন্টটা সেভাবে নাই। সারাদিনে ওয়াশরুমে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নাই, ওরিয়েন্টেশন আছে, তাদেরকে বলা হয়েছে যে প্রতিবন্ধী বাচ্চাগুলো স্কুলে আসবে তাদেরকে ভর্তি করবো, তাদের খেয়াল নিবা, কিন্তু কী খেয়াল নিবে এবং কতটুকু কেয়ার নিতে হবে, শিক্ষা ব্যবস্থা কী হবে, অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজ তারা জানে না, ব্রেইল শিক্ষকরা জানে না, বিশেষ করে যারা নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি যাদেরকে আমরা অটিস্টিক বাচ্চা বলার চেষ্টা করছি ইদানিং বিভিন্নভাবে, তাদেরকে দেখভাল করার মতো ওই স্কুলের শিক্ষকদের শিক্ষকতার যোগ্যতা নাই এবং তাদের সেই প্রশিক্ষণও নাই। না থাকাতে বাচ্চাগুলো এই শিশুগুলো স্কুলে যাচ্ছে না, যেতে পারছে না, বা কিছুদিন গিয়ে তারা ঝরে পড়ছে, ঝরে পড়ার হারটা কিন্তু অনেক বেশি। আর বিশেষ শিক্ষার নামে অনেকগুলো স্কুল হয়েছে বাংলাদেশে, সেগুলো মূলত নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি যারা তাদের জন্য করা হয়েছে, যাদেরকে এক কথায় সবাই অটিস্টিক বলে গণ্য করে। এটা ঠিক না, অটিস্টিক একটা আলাদা বিষয় এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি অনেকগুলো বাগ আছে। তো এই বিষয়গুলো আসলে খেয়াল করা দরকার। সেই স্কুলগুলোতে যথাযথ শিক্ষক নাই, তাদের যথেষ্ট প্রশিক্ষণ নাই এবং কোনো স্কুল খুব এক্সপেন্সিভ। কিছু স্কুল আছে সরকার স্পন্সর করে, কিছু স্কুল আছে যেগুলো মূলত ছাত্রদের বেতনে চলে এবং সেগুলো খুব এক্সপেন্সিভ। সব কিছু মিলে স্কুলে প্রতিবন্ধী বাচ্চারা যেতে পারছে না। এই শিশুরাও আমাদের সমাজের উন্নয়নে অবদান রাখতে চায়, শুধু প্রয়োজন আমাদের সকলের সহযোগিতা। ফারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 20 ডিসেম্বর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীর 310 আসনের দিবা শাখার লটারি কার্যক্রম। তবে লটারি পদ্ধতি এবং লিখিত পরীক্ষা নিয়ে ছিল অভিভাবকদের মধ্যে ভিন্ন মতামত। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্ত রিপোর্টে। সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে কয়েক বছর ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। 2025 শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 2025 শিক্ষাবর্ষে দিবা শাখায় তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীতে 310 আসনে শিক্ষার্থীদের লটারির মাধ্যমে ভর্তি করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধি উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ মোজাক্কার হোসেন চৌধুরী। কলেজের বোর্ড অব গভর্নর্সের সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে প্রভাতী শাখায় লিখিত পরীক্ষা ও দিবা শাখায় নিজস্ব ব্যবস্থাপনায় লটারি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে প্রতিষ্ঠানটি। একদিকে হচ্ছে লিখিত পরীক্ষা আর আজকে যেটা হলো লটারি, এটার কারণ হচ্ছে আমাদের যে বোর্ড অব গভর্নর্স আছে সেটাতে সিদ্ধান্ত হয়েছিল এবং পরবর্তীতে আমরা মিনিস্ট্রির সাথে কথা বলেছি শিক্ষা মন্ত্রণালয় যে আমাদের এখানে আমরা সারা দেশে যেহেতু লটারি হচ্ছে, এটা একটা ক্যাডেট কলেজ প্যাটার্ন আমাদের প্রতিষ্ঠানটা, যেখানে আবাসিক স্টুডেন্ট আছে যারা মর্নিং শিফটে পড়ালেখা করে, যেটা আমরা প্রভাতী বলি। তো সেটার জন্য আমরা চেয়েছিলাম যে লিখিত পরীক্ষা এবং সেটা আমরা পেয়েছি। আমরা প্রভাতী পাশাপাশি আমাদের যে দিবা শাখা আছে সেখানে সারা দেশে যেহেতু লটারির ব্যবস্থা আছে, আমরা ওইটার সাথে একাত্ম হয়ে আমরা দিবা শাখার জন্য লটারির ব্যবস্থা করেছি। ওনারা আগে ওয়েবসাইটে দিয়ে যদি শুধু বলতো যে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তাহলেও আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা এসে দেখলাম যে এখানে লটারি ওনারা আগে থেকে করে জাস্ট একটা বাটন চিপ দিয়ে বললো যে এরা সিলেক্টেড হয়েছে। সিলেক্টেড যারা হয়েছে তাদের নাম্বারটাও যদি অ্যাটলিস্ট বলতো যে এই ছাত্ররা সিলেক্টেড হয়েছে, তাদের নাম্বারগুলো বললে আমরা যারা গার্জিয়ান এসেছিলাম আমরা মেন্টালি স্যাটিসফাইড হতে পারতাম। আমি ক্লাস 3-র জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু আমি নাম্বারটা পাই নাই, মানে আমি আসলে আশাহত একেবারে। কলেজের অধ্যক্ষ জানান, নতুন বছরেও শিক্ষার্থীদের সঠিকভাবে অধ্যয়ন চালিয়ে যেতে চান তারা। কারিকুলামের যে কোনো পরিবর্তনই নিজেকে প্রস্তুত করার ব্যাপারে পরামর্শ দেন শিক্ষার্থীদের। সৃজনশীল যে পদ্ধতি সেটা তো অনেকদিন থেকেই কয়েকটা বছর আমরা এটার সাথে ইউজড ছিলাম। পরবর্তীতে যে কারিকুলামটা এসেছে সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করতে সময় নিয়েছি এবং আবার সেটা পরিবর্তন হয়েছে। তো সেটার ব্যাপারেই আমাদের অভিভাবক, শিক্ষক সব মহলেই আমাদের এটার মেনে নেওয়া কিংবা এটার সাথে তাল মিলিয়ে চলার মতো একটা ব্যাপার ছিল, যেটা আমরা আসলে কিছুটা এক অর্থে যুদ্ধ করার মতো অবস্থায় পড়েছিলাম। তো সেটা থেকে আমরা বের হয়ে আবার আগের পদ্ধতিতে ফিরে যাচ্ছি
তো সেটার জন্য আমাদের শিক্ষক এবং আমাদের অভিভাবক সবাই আমার কাছে মনে হয়েছে যে তারা মানসিকভাবে প্রস্তুত আছেন। তাই মাহমুদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শীত এলেই যেন ব্যাডমিন্টন খেলার জনপ্রিয়তা বেড়ে যায়। ছোট থেকে বড় সকলেই মেতে উঠে এই খেলায়, কিন্তু পর্যাপ্ত মাঠের অভাবে ঠিকমতো খেলার সুযোগ পাচ্ছে না অনেক শিশু কিশোররা। তাই বাধ্য হয়ে রাস্তার অলিগলি, বাসার ছাদে ঝুঁকি নিয়ে খেলছে তারা। বিস্তারিত আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। শীতকাল মানেই অনেক শিশু কিশোরদের জন্য ব্যাডমিন্টন খেলা। শীত এলেই রাস্তার অলিতে গলিতে বা মাঠে জমে ওঠে এই মৌসুমি ব্যাডমিন্টন খেলা। ছেলে বুড়ো, তরুণ তরুণী সবার কাছে সমান জনপ্রিয় এই ব্যাডমিন্টন খেলাটি। প্রত্যেক বছর শীতে র্যাকেট খেলা হয়, এছাড়া জিমে গেলে স্পেশালি মাঝে মাঝে ওয়ার্ম আপ হিসেবে ব্যাডমিন্টনকে খেলা হয়। খেলতে আপনাদের কেমন লাগে? র্যাকেট আমার ফেভারিট স্পোর্টস, তো এটা অফকোর্স আমার ভালো লাগবে। আমরা সময় সন্ধ্যা 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। মাঝে মাঝে অনেক সময় রাত 2টাও বেজে যায়। বাসায় পরে বাবা মা চিল্লাচিল্লি করে যে এত দেরি কেন, তখন বলি যে র্যাকেট খেলতেছি, শীতের সময় একটু খেলবো না। তো এটা একটা ইমোশন আমাদের, মানে র্যাকেট খেলা। শীতের সন্ধ্যা নামতেই পাড়া কিংবা মহল্লায়, শহর কিংবা গ্রামে ব্যাডমিন্টন খেলার এই চিত্র খুব পরিচিত। যেন উৎসবে মেতে ওঠে শিশু কিশোররা। কিন্তু এই ঢাকা শহরে পর্যাপ্ত মাঠের অভাবে অনেকেই ঠিকমতো ব্যাডমিন্টন খেলা খেলতে পারেন না। বাংলাদেশে বিশেষ করে খেলার জায়গার অনেক কমতি, বিশেষ করে মাঠ বা দেখা যায় যে কোনো স্পোর্টসের ফিল্ডের অনেক কমতি। আর বিশেষ করে র্যাকেট খেলার জায়গার জন্য তেমন জায়গা লাগে না, জাস্ট একটা কোর্ট কাটার জন্য যেটুকু জায়গা লাগে ওটুকুই হয়। তো জায়গার কমতিটা অবশ্যই, তবু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এর মধ্যে পোষায় নিয়ে খেলার জন্য। র্যাকেট খেলতে খুব ভালো লাগে, এটা একটা শীতের খেলা। আমার ফ্রেন্ডরা আমরা বেশ মজা করে এটা এনজয় করে থাকি। ব্যাডমিন্টন খেলার মাধ্যমে শরীর চর্চা হয়, তাই অনেক অভিভাবকেরা তাদের সন্তানদের ব্যাডমিন্টন খেলার প্রতি উৎসাহ দিচ্ছেন। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, ATN বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, এছাড়াও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো এই নম্বরটিতে 01317708842। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।